আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম। আমরা এই অধ্যায়ের প্রতিটি টপিক পেজ বাই পেজ আলোচনা করব। তোমরা যারা নিয়মিত এই ক্লাসটি করবে তারা এই অধ্যায় সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় জেনে যাবে। এই অধ্যায়ের কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আন্ডারলাইন করে দেব। তোমরা যদি সেই আন্ডারলাইনগুলোই বেশি বেশি পড়ো তাহলে এই অধ্যায়ের এমসিকিউ এর সমাধান হয়ে যাবে। এছাড়াও আমরা এই অধ্যায় থেকে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, কোথায় থেকে সৃজনশীল হয়, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনা শুরু করি। প্রথমে দেখো লেখা আছে পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। এটাকে তোমরা আন্ডারলাইন করে রাখবে। তোমরা বই খুলে নিয়ে এই ইনফরমেশনগুলো তোমরা তোমাদের বইতে লিখে ফেলবে। বইয়ের প্রতি যত্ন কমিয়ে বইতে বেশি বেশি আন্ডারলাইন করবা এবং ইনফরমেশনগুলো বইতেই লিখবে। তাহলে তোমাকে আলাদা করে কোনো খাতা বা তোমাকে অন্য একটা বই খুঁজতে হবে না। তোমার বোর্ড বইকেই তুমি বোর্ড বইয়ের ওপরই ইনফরমেশনগুলো লিখে রাখবে। তো পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। 1 বিলিয়ন সমান 100 কোটি। চলে আসো তারপরে। আজ থেকে 500 বা 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবী ঘন, আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে পৃথিবীর যতটা বসবাসের উপযোগী গাছপালা, এর আগে কিন্তু 500 থেকে 600 মিলিয়ন বছর আগে এটা কিন্তু আরও বন জঙ্গল জলাভূমি এগুলোতে পরিপূর্ণ ছিল। এইভাবে মিলিয়ন মিলিয়ন বছর থাকা পর এটা বন্যা, ঝড় এগুলোর মাধ্যমে এই গাছপালাগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। মাটির নিচে যখন চাপা পড়ে যায় তখন উচ্চ চাপ, তাপমাত্রা এইগুলো ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, তাহলে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এগুলো আস্তে আস্তে কী হয়েছে, রূপান্তরিত হয়েছে। ভৌত পরিবর্তন কি? যেই পরিবর্তনে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না, অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না, সেটা হলো ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি? এই অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে। এই অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটলে হবে রাসায়নিক পরিবর্তন, আর যদি অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন না ঘটে তাহলে সেটা ভৌত পরিবর্তন। তো এই পরিবর্তনের ফলে আমরা কি পাইছি? এই পরিবর্তনের ফলে কয়লা পাওয়া যায়, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই একত্রে এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি রয়েছে? কয়লা আর পেট্রোলিয়াম জাতীয়। কয়লার মধ্যে এই যে কয়লা, এখানে দেখো লেখা আছে নিচে, কয়লাতে শুধু কার্বন থাকে। তাহলে শুধু কার্বন দ্বারা কয়লা তৈরি হয়েছে। এই কার্বনের আবার রূপভেদ দুটি রয়েছে। একটা তোমার কয়লা বা গ্রাফাইট পাচ্ছ, কয়লা গ্রাফাইট বা এটা থেকে গ্রাফাইট তৈরি করা হয়। আরেকটা তুমি পাচ্ছ হিরো বা যেটাকে আমরা ডায়মন্ড বলি। আচ্ছা, আর যদি পেট্রোলিয়ামের দিকে দেখো, এই পেট্রোলিয়ামের মধ্যে তুমি কার্বনও পাবে, হাইড্রোজেন পাবে, মানে এটি একটি হাইড্রোকার্বন। তাহলে পেট্রোলিয়াম একটি কি? পেট্রোলিয়াম একটি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে কি কি থাকবে? হাইড্রোজেন আর কার্বন, এই দুটো থাকবে। তাহলে যেসব যৌগ হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত তাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। যেমন মিথেন, CH4। তোমরা দেখো এই যৌগের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন রয়েছে, তাহলে এটি একটি হাইড্রোকার্বন। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, CH3CH2OH। দেখো কি দেখা যাচ্ছে, এই যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন ব্যতীত অক্সিজেন রয়েছে, তাহলে এটা কিন্তু হাইড্রোকার্বন নয়, হাইড্রোকার্বন নয়। আর এই যৌগের মধ্যে দেখো শুধু কার্বন আর হাইড্রোজেন রয়েছে, তাহলে আমরা এটাকে হাইড্রোকার্বন বলতে পারি। তাহলে হাইড্রোকার্বন হতে হলে তোমাকে হাইড্রোজেন আর কার্বন শুধু থাকতে হবে, যেমন পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। আর হাইড্রোজেন কার্বন ব্যতীত যদি ওই যৌগের মধ্যে অন্য কোনো মৌল থাকে তাহলে সেটা হাইড্রোকার্বন হবে না, সেটা হবে শুধু জৈব যৌগ। তাহলে এটা একটা জৈব যৌগ। আরও মজার বিষয়, এই হাইড্রোকার্বনকে আমরা জৈব যৌগ বলতে পারি। তাহলে হাইড্রোকার্বনকে আমরা জৈব যৌগ